আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই প্রত্যেকেই তোমরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি প্রত্যেকে মেনে চলছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি মাস্টার্স শেষ পর্বে শিক্ষার্থীদের সাথে সিকিউরিটি স্টাডিজ বা নিরাপত্তা অধ্যয়ন এই কোর্সটির এর একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। খাদ্য নিরাপত্তার যে ধারণা বা বিষয় সেটি বেশি দিনের পুরানো নয়। 70-এর দশকের মাঝামাঝি সময় বা আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য সমস্যা এবং খাদ্য ঘাটতির ধারণাটি সর্বপ্রথম আমাদের সামনে আলোচনায় আসে। প্রথম দিকে শুধুমাত্র খাদ্যের যোগান বৃদ্ধি বা খাদ্যের মূল্যের যে স্থিতিশীলতা সেই বিষয়টি নিয়েই খাদ্য ঘাটতির যে সমস্যা বা খাদ্য নিরাপত্তাজনিত যে সমস্যা সেটি নিয়ে আলোচনা করা হতো। তো তখন শুধুমাত্র দেখা গেল যে 1974 সালের দিকে বিশ্ব খাদ্য সম্মেলন বা ওয়ার্ল্ড ফুড কনফারেন্স নামক একটি কনফারেন্স হয়। তখন খাদ্য অর্থনীতির সাথে প্রাতিষ্ঠানিক বিষয়ে খাদ্য নিরাপত্তাজনিত যে সমস্যা তার একটি বিশাল পরিবর্তন সাধন করা হয়। এই ধারণাটির একটি পরিবর্তন আসে। তখন খাদ্য সম্পর্কিত যে সকল তথ্যাবলী এবং খাদ্য নিরাপত্তার বিষয়টিকে জোরদার করানোর জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক মজুদ, প্রাকৃতিক সম্পদ এবং খাদ্য নিরাপত্তার সাথে জড়িত যে সকল নীতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের মতামত পেশ করেন। তো এই সময়ে দুর্ভিক্ষ, মঙ্গা, খাদ্য ঘাটতি এবং এ সম্পর্কিত যে ব্যাপক যে একটি পর্যালোচনা বা একটি আলোচনা হয় তার ভিত্তিতে একটি খাদ্য নিরাপত্তার ধারণাটিকে একটি নতুন রূপে আরেকবার সংজ্ঞায়িত করা হয়। তো 1974 সালে বিশ্ব খাদ্য সম্মেলনে যে খাদ্য নিরাপত্তা ধারণাটি আরেকটু ব্যাপক বা বিস্তৃত একটি রূপ আমরা দেখতে পাই। সেই সময় খাদ্যের প্রাপ্যতা, খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতাকে বোঝায়। এখানে প্রাপ্যতা বলতে বোঝানো যাচ্ছে যে সর্বদা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বৈষয়িক সরবরাহ এবং এই যে সরবরাহটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। এখানে শুধুমাত্র খাদ্যের ব্যবহার বৃদ্ধি বা খাদ্য উৎপাদন এবং তার দামটা, খাদ্য মূল্যের যে দামটা সেই দামটাকে একটি স্থিতিস্থাপকতার জায়গায় রেখে মূল্য নির্ধারণ করার বিষয়ের উপরে জোর দেওয়া হয়। এর পরবর্তী সময় 1983 সালে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন বা ফাও খাদ্য নিরাপত্তা ধারণাটিকে এখানে আরেকটু ব্যাপকভাবে তারা বিশ্লেষণ করে। এখানে তারা খাদ্য নিরাপত্তার পূর্ববর্তী ধারণার সাথে আরেকটি নতুন একটি বিষয় সংযোজন করে, সেটি হচ্ছে খাদ্যের নিরাপত্তাহীনতার ঝুঁকি। এবং এই খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি এবং এর সাথে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সংশ্লিষ্ট যে সকল অর্থনৈতিক অধিকারকে চিহ্নিত করা হয়। এখানে বলতে বোঝানো হয় যে খাদ্য নিরাপত্তা বলতে এখানে তারা ফাও যে ধারণাটির জন্ম দেয় সেটি হচ্ছে যে সকল সময় সকল মানুষের জীবনের জন্য যা কিছু অপরিহার্য এমন সব খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক উভয় ধরনের অধিকারের প্রতি ফাও নিশ্চিত করে। তো এর পরবর্তী সময় 1983 সালের পরে 1986 সালে ওয়ার্ল্ড ব্যাংক দারিদ্র ও ক্ষুধার সাথে সংশ্লিষ্ট একটি রিপোর্ট বা একটি প্রতিবেদনে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে আরও গভীরভাবে তারা বিশ্লেষণ করেন এবং সেখানে দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক এবং জাতিগত যে সকল বিরোধ আছে তার কারণে যারা স্বল্প আয়ের মানুষ, যারা মৌসুমি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, এই সকল কিছু মিলিয়ে খাদ্য নিরাপত্তার ধারণাটি আরেকটু ব্যাপক এবং একটি বিস্তৃত রূপ আমরা দেখতে পাই। এবং 1990-এর দশকের মাঝামাঝি সময় আসার পরে খাদ্য নিরাপত্তার যে একটি পূর্ণাঙ্গ রূপ আমরা দেখি বা একটি পূর্ণাঙ্গ ধারণা আমরা দেখি, সেখানে এই বিষয়টি সম্পর্কে বলা হয় যে খাদ্য নিরাপত্তা যে একটি নীরব একটি সুনামি বা তাকে একটি মহাদুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। এবং খাদ্য নিরাপত্তা
তখনই আমরা বলতে পারবো যে আসলে অর্জন করা হয়েছে, যখন ব্যক্তি, পরিবার, জাতীয়, বৈষয়িক, আঞ্চলিক সকল ক্ষেত্রে ক্ষেত্রে সকল বিশ্বের সকল মানুষের সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের উদ্দেশ্যে জীবনের জন্য যা কিছু জরুরি, প্রয়োজনীয়, পছন্দসই, নিরাপদ এবং পুষ্টিসম্মত এবং অবশ্যই মানসম্মত খাদ্য সকল মানুষের জন্য যাদের প্রদান করাকে বোঝানো হয়। এখানে বলতে বোঝানো হয় যে যে বিশ্বের সকল মানুষ তাদের নিজেদের প্রয়োজন নিরীক্ষে তারা নিজ নিজ খাদ্য গ্রহণ করতে পারবে এবং সেটিকে নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পরিমাণ এবং সুষম খাদ্য প্রাপ্তিকে এখানে বোঝানো হয়। তো পরবর্তী সালে আমরা জানি যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বিশেষ একটি গবেষণার বা একটি প্রতিবেদনে এই খাদ্য প্রাপ্তির যে ধারণাটি সেটিকে আরও বেশি ব্যাপক এবং জোরদার করে সামনে পেশ করেন। তো এর প্রেক্ষিতে দেখা যায় যে 2017 সালের নাগাদ বিশ্বের যে খাদ্যহীনতার বা খাদ্য ও প্রাপ্তির যে একটি রেশিও সেটি প্রায় 50% সেটিকে নামিয়ে আনা সক্ষম হয়। তো খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের সে প্রাপ্যতাকে এখানে বোঝানো হচ্ছে যেন প্রত্যেকে তার নিজ নিজ অধিকারকে যেন পেয়ে থাকে এবং যার যার প্রাপ্য সে যেন সেটিকে যখনই নিশ্চিত হবে তখনই আমরা বলবো যে খাদ্য নিরাপত্তা আসলে তৈরি হয়েছে। তো একটি পরিবারে খাদ্য যে প্রাপ্তি বা খাদ্য যে গ্রহণ করার যে ক্ষমতা সেটি তখনই নিশ্চিত হবে যখন পরিবারের কোনো সদস্য ক্ষুধার্ত না থাকে বা তারা যেন অন্যথায় আমরা বলতে পারি কোনো পরিবারের কোনো সদস্য যদি অনাহারী অবস্থায় না থাকে তখনই আমরা বলতে পারবো যে খাদ্য নিরাপত্তা আসলে নিশ্চিত হয়েছে। তো খাদ্য নিরাপত্তা বা খাদ্য সংকট এটি জাতীয় এবং আমাদের বৈষয়িক যে একটি নিরাপত্তা দুটোকেই বিঘ্নিত করে এবং জাতিসংঘ খাদ্য সংকটকে একটি নীরব সুনামি বা একটি মহাদুর্যোগ হিসেবে ধরে নিয়েছে এবং বিশ্বের প্রায় 10 কোটিরও বেশি জনসংখ্যা এই ক্ষুধার্ত বা এই খাদ্যহীনতায় তারা ভুগছে এবং এই খাদ্য নিরাপত্তাহীনতাকে দূর করার জন্য প্রয়োজন খাদ্য নিরাপত্তার সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা। তো খাদ্য সংকট বা খাদ্য নিরাপত্তার যখনই আমরা আলোচনা করব আমরা সাধারণভাবে খাদ্য নিরাপত্তাকে 3টি উপাদানের ভিত্তিতে আমরা আলোচনা করি। প্রথমটি হচ্ছে খাদ্যের সহজলভ্যতা, এরপর হচ্ছে খাদ্যের বন্টন, আর সর্বশেষ হলো পুষ্টিমান। খাদ্যের সহজলভ্যতা খাদ্য নিরাপত্তার ধারণাটিকে একটি মুখ্য উপাদান হিসেবে আমরা ধরে নিই। সাধারণত কৃষক একটি দেশে তার সমন্বিত প্রয়াসের মাধ্যমে, তার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যখন খাদ্যের উৎপাদন বৃদ্ধি করে তখন আমরা বলি যে খাদ্যের সহজলভ্যতা আসলে বৃদ্ধি করেছে। আর খাদ্যের সহজলভ্যতার উপর খাদ্য নিরাপত্তার একটি সূচক পূরণ করে। তো খাদ্য নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন কৃষক তার পুরোপুরি প্রয়াসের মাধ্যমে খাদ্যের উৎপাদনটাকে দিন দিন বৃদ্ধি করতে পারে। এরপরে আমরা বলি যে খাদ্যের বন্টন। শুধুমাত্র খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করলেই হবে না, আরেকটি যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে খাদ্যের বন্টন ব্যবস্থাটাকে সুষম হতে হবে। তার জন্য আমাদের কিছু নিয়মের ভিত্তিতে খাদ্যের বন্টন ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। যেমন সাধারণভাবে প্রথম এবং তৃতীয় বিশ্বের মধ্যকার যে দেশসমূহ তাদের মধ্যে খাদ্যের সমবন্টন নিশ্চিত করা, এর অর্থ হচ্ছে যারা উন্নত এবং যারা উন্নয়নশীল বা অনুন্নত এই উভয় ধরনের রাষ্ট্রের জন্য একই পরিমাণ খাদ্যের যে যোগান বা খাদ্যের যে সহজলভ্যতা সেটি নিশ্চিত করা। এরপরে হচ্ছে গিয়ে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরে শহরে এবং গ্রামীণ সমাজের মধ্যে খাদ্যের সমবন্টন নিশ্চিত করা এবং পরিবারের সকল সদস্য নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে খাদ্যের সমবন্টন নিশ্চিত করা। তো এভাবে খাদ্যের আমরা বন্টন ব্যবস্থাটা আমরা নিশ্চিত করতে পারি।
এরপরে হচ্ছে গিয়ে পুষ্টিমান। তো সাধারণত পুষ্টিসম্মত যে খাদ্য, যার উপরে গুরুত্ব প্রদান করার জন্যেই এই পুষ্টিমান বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বা মুখ্য উপাদান হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের প্রবেশাধিকার এবং থাকলেও খাদ্যের যদি নিরাপত্তা হীনতা হয়ে ওঠে, তখনই যদি সেই খাদ্যগুলো সুষম বা পুষ্টিমান সমৃদ্ধ খাবার না হয়, তো সেটি অবশ্যই সেই মানুষের দৈনিক যে চাহিদা বা দৈনিক যে শারীরিক যে ক্ষতিপূরণ, সেটিকে এই প্রয়োজনটি মেটানোর জন্য অবশ্যই সেই খাদ্যটি পুষ্টিসম্মত খাদ্য হতে হবে। তো এই সকল বিষয়ের উপরই খাদ্য নিরাপত্তা নির্ভর করে। খাদ্য নিরাপত্তা এটি একক কোনো একটি ধারণা নয়, এটি প্রধানত খাদ্যের উৎপাদন, বন্টন, বিনিময় ব্যবস্থা, পুষ্টিমানের সাথে জড়িত সকল ধরনের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, ঠিক রাজনৈতিক বিষয়গুলো এর সাথে গভীরভাবে সংযুক্ত হতে পারে। তো এখন এই যে খাদ্য নিরাপত্তা, যেটি জাতিসংঘ ঘোষিত একটি নীরব সুনামি এবং 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 বিশ্বের প্রায় 10 কোটিরও বেশি জনসাধারণ এই নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো এর প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে এই খাদ্য নিরাপত্তাহীনতাটাকে বা খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য বর্তমান সরকার আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। যেহেতু আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী এই খাদ্য সংকটকে একটি মহাসংকট হিসেবে অলরেডি তারা চিহ্নিত করে ফেলেছে, এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে বাংলাদেশ এমনিতেই একটি দুর্যোগ প্রবণ দেশ, এবং এই দুর্যোগ প্রবণ দেশে এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই এই খাদ্য ক্ষেত্রে যে স্বয়ংসম্পূর্ণতা, সেটি আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এবং এই যে কৃষি এবং খাদ্য ক্ষেত্রে যে সকল ঘাটতি যখনই আমরা আমাদের দেশে আমরা লক্ষ্য করি, তখনই দেখা যায় যে সাধারণভাবে যারা দরিদ্র এবং নিম্ন মাথাপিছু আয়ের যে সকল জনসাধারণ, তাদের ক্ষেত্রে কিন্তু এই খাদ্য ক্ষেত্রে একটি নিরাপত্তাহীনতার ঝুঁকিতে তারা পড়ে যায়। তো এজন্য আমাদের বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আমরা দেখি যে খাদ্যক্ষেত্রে আমাদের স্বয়ংসম্পূর্ণতা বা কৃষিক্ষেত্রে উৎপাদন নিশ্চিত করার জন্য আমরা দেখি কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খাদ্য নিরাপত্তাহীনতার এই যে ঝুঁকি, এই ঝুঁকিটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমাদের খাদ্যক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে ফেলেছি। আমাদের বর্তমানে যে ধান বা যে প্রধান যে কৃষি পণ্য, সেটির জন্য আমাদেরকে এখন বৈদেশিক সাহায্য সহযোগিতার উপর তুলনামূলকভাবে আমাদের কিন্তু কম নির্ভরশীল হতে হয়। এটি আমাদের অবশ্যই খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে একটি বড় একটি পদক্ষেপ, যে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের খাদ্য আমদানিতে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। এরপর হচ্ছে গিয়ে কৃষি উপকরণের প্রাপ্যতা বৃদ্ধি। সাধারণভাবে ঘূর্ণিঝড়, আইলা, সংঘটিত যে সকল রাষ্ট্র বা আমাদের দেশে কিছুদিন পরপরই ঘূর্ণিঝড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় দেখতেই পাওয়া যায়, এবং এই সকল প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জনিত ব্যাপক ধরনের কর্মসূচি আমরা হাতে নিই। এছাড়া এই সময় ইউরিয়া সার ব্যতীত অন্য প্রকার আর সারের দাম আমরা দেখি যে প্রায় অর্ধেকে নেমে আসা হয়, এবং এক্ষেত্রে মানসম্মত বীজ সরবরাহ, কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকি প্রদান এবং কৃষি ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কৃষকদের অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং এই কৃষি ঋণটা কৃষকরা যেন সহজে পেতে পারে, তার জন্য কৃষি ঋণ প্রাপ্তিতে আমরা সহজীকরণ আমরা দেখে থাকি। এরপরে হচ্ছে খাদ্য নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক সমর্থন। তো খাদ্য নিরাপত্তার জন্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এই নিরাপত্তার জন্য সামনে রেখে ন্যাশনাল ফুড পলিসি প্রোগ্রাম বা ন্যাশনাল ফুড পলিসি FAO এবং এই সকল যারা বিভিন্ন আন্তর্জাতিক এই জাতিসংঘভুক্ত বা জাতিসংঘের অঙ্গ সংগঠন বা জাতিসংঘের অঙ্গ সংগঠন, এমন অনেক ধরনের আন্তর্জাতিক সংগঠন সেগুলো গড়ে উঠেছে, এবং এদের সহায়তায়
সরকার পরিকল্পনার অধীনে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণ, খাদ্যের ক্রয়যোগ্যতা নিশ্চিতকরণ, খাদ্যের সুষ্ঠু ব্যবহার ও উন্নত মানের বীজ সরবরাহ করা, সারের ব্যবহার নিশ্চিতকরণ এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে তারা তারা বাংলাদেশ সরকারকে বিভিন্ন ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির 36তম সেশনে বাংলাদেশ একটি অনুসরণীয় দেশ হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি বাংলাদেশের জন্য এটি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে আমরা ধরে নিতে পারি। এরপর হচ্ছে গিয়ে খাদ্যের ক্রয়যোগ্যতার ভিত্তিতে উদ্যোগ গ্রহণ। তা আমরা সাধারণভাবে আমরা দেখি যে খাদ্যের যে ক্রয়যোগ্যতা, খাদ্যের দ্রব্যমূল্যটা যেটি থাকে সেটিকে সঠিক মূল্যটা নির্ধারণ করার মাধ্যমে খাদ্যর ক্ষেত্রে যে ঘাটতি সেটি পূরণ করা যায়। খাদ্যের মূল্যটাকে এমনভাবে আমাদের স্থিতিশীল রাখতে হবে যেন দেশের প্রান্তিক জনসাধারণ থেকে শুরু করে প্রত্যেকে সবার যেন ক্রয়যোগ্যতার মধ্যে থাকে এবং এবং এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের একটি বড় সাফল্য আমরা দেখতে পারি, যেহেতু আমরা অভ্যন্তরীণভাবে বর্তমানে এখন খাদ্যের যে যোগান সেটির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। এজন্যই আমাদের যে দ্রব্যমূল্যর ক্ষেত্রে একটি স্থিতিশীলতা আমরা দেখতে পাই এবং আমাদের খাদ্যর যে মূল্য বর্তমানে তুলনামূলকভাবে এখন স্থিতিশীল। এরপর হচ্ছে খাদ্য শস্যের মূল্য স্থিতিশীলতা আনয়ন। খাদ্য শস্যের মূল্য আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে যে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা কোনো মহামারীর কারণে অনেক সময় দেখা যায় যে মূল্যটা অনেক সময় ওঠানামা করে এবং এক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখাকে নিশ্চিত করে খাদ্যের মূল্যটা স্থির করতে হবে, যেহেতু এটি একটি বড় একটি পদক্ষেপ বা একটি সরকারের সাফল্যের ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে স্থিতিশীলতা আনায়ন এটি একটি বড় পদক্ষেপ এবং এক্ষেত্রেও আমরা মোটামুটিভাবে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ বা একটি সফল একটি দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে সমর্থন হয়েছি। এরপর হচ্ছে গিয়ে মঙ্গা মোকাবেলা। আমরা জানি আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সেপ্টেম্বর অক্টোবরে এবং মার্চ এপ্রিলে মঙ্গার যে একটি সমস্যা সেটি দেখা যায় এবং এই সময় দেখা যায় যে মৌসুমি বেকারত্ব নিরসন করার জন্য হত দরিদ্র বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসাধারণের কর্মসংস্থানের সৃষ্টির উদ্দেশ্যে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকে এবং এ সময় দেখা যায় যে সকল সরকার দেশে যে সকল জেলার মধ্যে খরা সহিষ্ণু বা দ্রুত ফলন হওয়া যায় এই ধরনের ধানের বাজারজাত করেন এবং পাশাপাশি কৃষকদের আরও বেশি উদ্যমী করার জন্য কৃষির এই চাষের ক্ষেত্রে আরও বেশি পুনরুজ্জীবিত তারা করে থাকে এবং এক্ষেত্রে দেখা যায় যে হত দরিদ্র যে সকল জনসাধারণ তারা অল্প সময় তারা তাদের ফসল পেয়ে যায় এবং এক্ষেত্রে মঙ্গার যে ব্যাপ্তি সেটি অনেকাংশে আমরা দেখি হ্রাস পেতে এবং আমাদের এক্ষেত্রে আরেকটি যেটি সুবিধা আমরা দেখতে পাই সেটি হচ্ছে খাদ্যের ব্যয়টাও কিন্তু আমাদের কম হয়। তো এই সকল পদক্ষেপের মাধ্যমে বর্তমান সরকার আমাদের খাদ্য ক্ষেত্রে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পেরেছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য আমরা বলবো সেটি একটি বড় পদক্ষেপ যে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের মাধ্যমে যে কোনো সমস্যাকে আসলে নিরসন করা অনেক সহজতর হয় এবং আমরা আমাদের নিজেদের সমস্যা এই ধরনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাধান করতে সমর্থন হয়েছি। তো এখন এই যে সুনামির মতো একটি বড় সমস্যা আমাদের খাদ্য সমস্যা, দেশ থেকে উত্তরণের জন্য বিশ্ব খাদ্য নিরাপত্তা অনেক সময় আমরা দেখি বিঘ্নিত হচ্ছে, যেহেতু আমাদের 10 কোটিরও অধিক জনসংখ্যার একটি আমরা প্রতি মহাদেশে আমরা যদি একটি হিসাব করি যে প্রতি মহাদেশ অনুযায়ী 10 কোটিরও বেশি জনসংখ্যার ঘনত্ব একটি মহাদেশে আমাদের রয়েছে এবং অনেক সময় দেখা যায় যে কৃষি জমি
তে জৈব সারের যে মূল্য সেটি অনেক সময় বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় দেশের মাথাপিছু আয় অনুযায়ী রাষ্ট্রের যে ইনকাম সেটি অনেক সময় কম বেশি হচ্ছে। তো এই সকল কারণে খাদ্য নিরাপত্তা অনেক সময় আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, বা খাদ্য নিরাপত্তা বেশিরভাগ সময় আমাদের একটি অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। যেহেতু নিরাপত্তা একটি একটি ব্যাপক ধারণা, এক সময় শুধুমাত্র পারমাণবিক এই অস্ত্র এবং পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বোমা এগুলোকেই নিরাপত্তাহীনতার প্রধান ঝুঁকি হিসেবে মনে করা হতো। তো পরবর্তী সময় দেখা গেল যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তারা এই সকল অস্ত্র এবং পারমাণবিক বোমা তার কুফল থেকে নিজেরা সরে আসতে থাকলো, এবং দেখা গেল যখন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হবার একটি লক্ষ্যমাত্রার দিকে যেতে থাকলো, তখন এই সকল রাষ্ট্রের যেটি প্রধান তাদের নিরাপত্তাহীনতার প্রধান সমস্যা হিসেবে দেখা গেল, সেটি দেখা গেল পরিবেশ, খাদ্য, জ্বালানি সংকট, স্বাস্থ্য সংকট, সন্ত্রাসবাদ। তো এগুলো আসলে নিরাপত্তাহীনতার একটি প্রধান ঝুঁকি। এবং আমরা যতই খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করি না কেন, আমরা দেখি যে বিশ্বব্যাপী আসলে খাদ্য নিরাপত্তাহীনতা যে ভুগছে তার পেছনে আসলে প্রধান কারণসমূহ কি কি। সাধারণভাবে যে সকল বিষয়কে খাদ্য নিরাপত্তাহীনতার তার প্রধান সমস্যা হিসেবে ধরে নেওয়া হয় সেগুলো হচ্ছে গিয়ে চড়া জ্বালানি মূল্য। জ্বালানি তেল ছাড়া আমরা জানি যে বিশ্ব অচল, এবং কোনো পণ্য উৎপাদন, পরিবহন সব কিছুই কিন্তু জ্বালানির উপরে নির্ভরশীল। কৃষিক্ষেত্রের বিষয়টিও কিন্তু একইভাবে আমরা প্রযোজ্য। সাধারণভাবে মধ্যপ্রাচ্যের তেল সংকট, জ্বালানি সংকট, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এছাড়া বিভিন্ন যারা বহুজাতিক কোম্পানিগুলো যারা আছে তারা অতি মুনাফার জন্য বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামটা অটোমেটিকভাবে তারা বাড়িয়ে দিচ্ছে, যার প্রতিঘাতে একটি বিরূপ প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাদ্য ক্ষেত্রে উৎপাদন এবং যোগান সেটি কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এরপর আমরা জানি যে খারাপ আবহাওয়া, যে সাধারণভাবে পৃথিবী নামক এই একটি গ্রহের মধ্যে আবহাওয়া এবং জলবায়ু সারা বছরই বিভিন্ন বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলে যায়, এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে সম্প্রতি যে বছরগুলোতে এই সকল বৈরী পরিবেশ বা খারাপ আবহাওয়ার একটি অবস্থা আমরা লক্ষ্য করছি। এজন্য প্রাকৃতিক দুর্যোগ আজকে উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব রাষ্ট্রের জন্য একটি মহা সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটাই যে আমাদের এখন বর্তমানে যে খাদ্য নিরাপত্তা, আমরা জানি যে কৃষি ক্ষেত্রে অনেকাংশে কিন্তু প্রকৃতি এবং পরিবেশের উপরে নির্ভরশীল। তো স্বাভাবিকভাবেই যখন এই ধরনের মহা দুর্যোগ অবস্থা যখন দেখা যায়, তো তখন এর একটি বিরূপ প্রভাব আমাদের খাদ্য পণ্যর উপরে গিয়ে পড়ে। এরপর হচ্ছে গিয়ে আমরা দেখি যে সাধারণভাবে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা জানি যে মাথাপিছু আয় যেমন দেশ অনুযায়ী বাড়ছে, ঠিক একইভাবে মাথাপিছু আয়ের সাথে সমভাবে আমরা জানি যে বিশ্বের মোট জনসংখ্যার পরিমাণও বেড়ে যাচ্ছে। আজকের বিশ্বে প্রায় 800 কোটি জনসংখ্যার দেশে প্রায় 2050 সালে এই জনসংখ্যা দাঁড়াবে প্রায় হচ্ছে আনুমানিক আমরা ধরে নিতে পারি অ্যারাউন্ড 950 কোটি। তো এভাবে এই এত দ্রুত সময়ের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি যত বেড়ে যাচ্ছে, তো এই যে একটি বিশ্ব ব্যাংকের যে একটি হিসাব সেই অনুযায়ী যে 2030 সালের নাগাদ খাদ্যর চাহিদা হবে আজকে যে পরিমাণ চাহিদা তার প্রায় দ্বিগুণ। তো এভাবে দিন দিন আমাদের খাদ্যের চাহিদা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে অটোমেটিকভাবে আমাদের উন্নত দেশগুলোর তুলনায় আমাদের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো আমাদের খাদ্য সমস্যায় আমরা পড়ে যাচ্ছি। এছাড়া হচ্ছে আমরা দেখি যে কৃষি জমি হ্রাস হচ্ছে। বিশ্বব্যাপী সাধারণভাবে জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, জৈব সারের জৈব জ্বালানির ব্যবহার বৃদ্ধি ইত্যাদির কারণে প্রতিনিয়ত কৃষির উৎপাদন আমাদের হ্রাস হচ্ছে। এছাড়া ইউরোপ এবং আমেরিকায় যে সকল রাষ্ট্র আছে তারা তাদের কৃষি খামারে সাধারণভাবে দেখা যায় যে গম উৎপাদনের পরিবর্তে
ভুট্টা উৎপাদনের যে পরিমাণ সেটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ জৈব জ্বালানির যে যে বিশাল বিশাল কারখানা আছে সেখানে লাখ লাখ টন হচ্ছে ভুট্টা, এবং এই জৈব জ্বালানির নিরাপত্তাহীনতার কারণেই প্রতি আমরা দেখি যে আমরা একটি নিরাপত্তাহীনতায় ভুগে পাই, এবং জৈব জ্বালানি এখন মানুষের একটি খাদ্যের অন্যতম একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে আমরা লক্ষ্য করি, এবং এই জৈব জ্বালানির বৃদ্ধির কারণে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু জমির পরিমাণ আমরা হ্রাস পেতে দেখি। এছাড়া খাদ্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, যেহেতু আমরা জানি যে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সাথে সাথে মানুষের চাহিদাও বাড়ছে, এবং এই চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে যে সকল বহুজাতিক কোম্পানি আছে তারা তুলনামূলকভাবে মানুষের খাদ্যশস্যের যে দামটা সেটি অনেক সময় নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এজন্য সকল মানুষের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য খাদ্য প্রাপ্তির ক্ষেত্রে একটি বড় সমস্যা আমরা লক্ষ্য করি। এছাড়া আমরা দেখি যে কৃষিক্ষেত্রে অনেক সময় আমরা সাহায্য হ্রাস পেতেও আমরা দেখি। রোমের সম্মেলনে আমরা তৎকালীন সময় যে ফাও তখন বলা হয়েছিল যে কৃষি খাতে আসলে উন্নয়নের উপরে জোর দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে কৃষি খাতে যে সকল উন্নত বিশ্ব সাহায্য কমিয়ে দিলেও অনেক সময় দেখা যায় যে তারা সামরিক খাতে সেই সাহায্য তারা বাড়িয়ে দিয়েছে। এখন উন্নত বিশ্বগুলো কৃষিক্ষেত্রে তারা আর ঋণ বা সাহায্য প্রদান করতে অনেক সময় অনাগ্রহী হয়ে থাকে, এবং কৃষিখাতে সাহায্যের পরিমাণ হ্রাস করে দিয়ে তারা সামরিক বা অন্য কোনো তাদের লাভবান খাতে তারা বিনিয়োগ করছে। এছাড়া আমরা দেখি যে অনেক সময় বহুজাতিক যে সকল কোম্পানি আছে তাদের দৌরাত্ম্য বৃদ্ধি, উন্নত দেশগুলোর বহুজাতিক কোম্পানিগুলো ওর উপরই সাধারণভাবে উন্নয়নশীল দেশগুলো কৃষি বাজার নির্ভরশীল, এবং আমরা জানি যে আন্তর্জাতিকভাবে পুরো কৃষি বাজার নিয়ন্ত্রণ করে সাধারণভাবে 3টি কোম্পানি, এবং এদের মধ্যে 60% বীজই উৎপাদন করে উৎপাদনের যে প্রক্রিয়াটা সেটি নিয়ন্ত্রণ করে একটি কোম্পানি। এছাড়া সার এবং জ্বালানি তেল এটি নিয়ন্ত্রণ করে আরও অন্য 2টি কোম্পানি। তো এভাবে দেখা যায় যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো এই বহুজাতিক সংস্থার উপর তারা তাদের কৃষি সার এবং বীজ নেওয়ার ক্ষেত্রে তারা অনেকাংশে নির্ভরশীল হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে এই যে বহুজাতিক যারা কোম্পানিগুলো আছে তারা তাদের এই সকল ক্ষেত্রে তারা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধির মাধ্যমে তারা এই উন্নয়নশীল দেশগুলোকে মারাত্মক হুমকির সম্মুখে তারা ফেলে দেয়। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, সেটি হচ্ছে আরেকটি নতুন জাতের উন্নত জাতের ধানের আগমন আমরা দেখি, সেটি হচ্ছে গিয়ে হাইব্রিড ধানের অগ্রাসন। যে হাইব্রিড ধান, বহুজাতিক কোম্পানিগুলো হাইব্রিড নামক একটি ধানের বীজ সরবরাহ করার মাধ্যমে দেশীয় প্রজাতির যে সকল ধান আছে সেটির উৎপাদন তুলনামূলকভাবে এখন কমে গেছে। এতে দেখা যায় যে হাইব্রিড ধানের কারণে প্রতি বছর প্রায় যে সকল এই যে বীজ এবং সার উৎপাদনের যে বহুজাতিক কোম্পানিগুলো আছে বিভিন্ন দেশ তাদের নিজস্ব প্রজাতির ধানের উৎপাদনটা কমিয়ে দিয়ে হাইব্রিড ধানের জন্য এই সকল কোম্পানির কাছে শরণাপন্ন হয়, এবং দেখা যায় যে ভালো মন্দ তারা যেই বীজ সরবরাহই করছে না কেন তারা অনেকাংশে কৃষক এই রকম ক্ষেত্রে চাষাবাদ করে অনেক বেশি লাভবান হয়, এবং এর ক্ষেত্রে দেখা যায় যে বহুজাতিক কোম্পানিগুলো যদি কোনো কারণে তারা বীজ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে এই উন্নয়নশীল দেশের জনসাধারণ তারা অনেক সময় তারা দেখা যায় যে কৃষির তারা উৎপাদনটা অনেক সময় ব্যাহত হয়। তো এছাড়া আর ঠিক একই সময় যদি প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো দুর্যোগের সম্মুখীন হয় তখন দেখা যায় যে এই উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর মধ্যে দুর্ভিক্ষর মতো সমস্যায় আমরা পড়ে যাই। তো এই সকল কারণে আমাদের বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতায় যে সকল সমস্যা আছে সেটি আমরা লক্ষ্য করছি, এবং এক্ষেত্রে যে সকল পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন রকমের কাউন্সেলিং, বিভিন্ন রকমের সভা আন্তর্জাতিক ক্ষেত্র আমরা করে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকাংশে যেহেতু কৃষি খাতটা অনেকটাই প্রকৃতির উপরে নির্ভরশীল, জন্য আমাদের এই সমস্যা আমাদের রয়েই যাচ্ছে। তো এজন্য এই কৃষিক্ষেত্রে আমাদের সমস্যা নিরসনের জন্য বিশ্ব খাদ্য নিরাপত্তায় ফাও বা
ফাও আমাদের যে সকল এই সমস্যা সংকটের নিরসনের জন্য যে সকল উপায়ের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, বা যে সকল উপায়ের মাধ্যমে আমরা এই খাদ্য নিরাপত্তাহীনতা আমরা দূর করতে পারি, সেগুলো হলো আমাদের অবশ্যই যার যা নিজস্ব রাষ্ট্রের ক্ষেত্রে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। খাদ্য যেন প্রত্যেকের দ্বার প্রান্তে থাকে, প্রত্যেকটি জনসাধারণ যেন তার নিজস্ব রাষ্ট্রে বসবাস করে তার খাদ্যের যোগান পেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে হবে নিজস্ব সহযোগিতার মাধ্যমে। এছাড়া স্বাস্থ্যসম্মত পরিবেশে আমাদের বসবাসের সে নিশ্চয়তা করতে হবে যে আসলে প্রকৃতি বা আনুষঙ্গিক যে সমস্যাই থাকুক না কেন, মানুষের প্রত্যেকের বসবাসের জায়গাটা যেন অবশ্যই নিরাপদ হয় সবার জন্য আমাদের স্বাস্থ্যসেবা এবং আমরা অন্যান্য যে সেবাসমূহ সেগুলোর প্রবেশ অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাদ্য ক্রয় উৎপাদন যে প্রক্রিয়া সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। বিশ্বের জনসাধারণ তার নিজ নিজ রাষ্ট্র বসবাস করার অবস্থায় যেন খাবার ক্রয় এবং উৎপাদন ক্ষেত্রে তারা যেন স্বাধীন থাকে, এবং অবশ্যই তারা তাদের নিজেদের সুষম খাদ্য প্রাপ্তির যে একটি নিশ্চয়তা সেটি যেন তার নিজ নিজ রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করেই যেন পেয়ে থাকে। এছাড়া কৃষি ও খাদ্য সরবরাহে বৈদেশিক সাহায্য যে একটি ধারণা আছে সেটি বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৃদ্ধিটা অবশ্যই আমাদেরকে কমিয়ে আনতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল না হয়ে যার যার নিজস্ব সম্পদের মাধ্যমে আমাদের খাদ্যের উৎপাদন প্রক্রিয়াটা অবশ্যই একটি স্থিতিশীল রাখতে হবে। এছাড়া খাদ্যের সরবরাহ বৃদ্ধি করা এটি আসলে কোনো সহজ কাজ নয়। এজন্য যে যার যার নিজস্ব সম্পদের উপরে তার খাদ্যের যোগানের যে ধারণা সেটি নির্ভর করে। যে রাষ্ট্র উন্নত তার অবশ্যই খাদ্যের যোগানের পরিমাণ বেশি তুলনামূলকভাবে। যে রাষ্ট্র তুলনামূলকভাবে আমরা জানি যে উন্নয়নশীল, তাদের খাদ্যের যে যোগান বা খাদ্যের সরবরাহটা তুলনামূলকভাবে কম হবে, কিন্তু সেটার সাথে আমাদের খাপ খাইয়ে বসবাস করতে হবে। এছাড়া হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট বিপর্যয়ের সময় সবার জন্য খাদ্য নিশ্চিতকরণ। এই সময় এই জিনিসটির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে অবশ্যই একটি দুর্যোগ মোকাবেলা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যে সকল দেশ বেশিরভাগ সময় তাদের মধ্যে দুর্যোগের দেখা যায়, যেমন আমাদের বাংলাদেশের মতো দেশ, কখনো আমাদের ঝড় জলোচ্ছ্বাস, কখনো বন্যা। তো এই দুটোই কিন্তু আসলে আমাদের খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। তো সেটি অবশ্যই তার নিজ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি দেশ যখন অনেক সময় যখন খাদ্য ও নিরাপত্তাহীনতায় যখন পড়ে যায়, তো তার জন্য অবশ্যই খাদ্যের মজুদ পরিমাণটা বাড়ানো। তো খাদ্য নিরাপত্তার ধারণা যেহেতু একটি ব্যাপক ধরনের এবং তার সমস্যা এবং তার আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি একটি প্রধান সমস্যা হিসেবে আমরা দেখি। কারণ ক্ষুধার্ত জনসাধারণ কখনোই একটি উন্নত জাতিকে সামনে এগিয়ে নিতে পারবে না। এজন্য অবশ্যই সুষম এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ প্রয়োজন। তবে এটি একটি কোনো একদিনে এই খাদ্যর সমস্যাটা আমরা শেষ করে ফেলতে পারবো এই ধারণাও ভুল। এজন্য কারণ এটি একটি চলমান প্রক্রিয়া, এবং অবশ্যই যেহেতু এই ধারণাটি প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল, তো এজন্য উপযুক্ত পদক্ষেপ এবং উপযুক্ত নীতিমালা প্রণয়নের মাধ্যমে আমরা এই সংকটটাকে কিছুটা হলেও আমরা মোকাবেলা করতে পারব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।